তুমি আজ যে অস্থিরতা অনুভব করছো সেটা কেবল কৌতূহল নয়, এটা তোমার ভেতরের ডাক। জীবনের বহু স্তরে ঘুরে দেখেও যখন মনে হয় কোথাও একটা অদৃশ্য দরজা আছে যেটা এখনো খোলা হয়নি, তখনই তন্ত্রমন্ত্রের কথা মনে আসে। এই বিদ্যা তোমাকে অলৌকিক স্বপ্ন দেখাতে আসে না, আসে তোমাকে নিজের ভেতরের শক্তির মুখোমুখি দাঁড় করাতে। তন্ত্র মানে অন্ধবিশ্বাস নয়, তন্ত্র মানে সাহস, নিজেকে জানার, নিজের সীমা ভাঙার, নিজের অন্ধকারকে আলোর সামনে আনার সাহস। তুমি হয়তো শুনেছ, মন্ত্র জপ করলেই শক্তি আসে, তন্ত্র সাধনা করলেই সিদ্ধি মেলে। কিন্তু এই কথাগুলো অর্ধসত্য। তন্ত্রের পথ কোনো শর্টকাট নয়। এখানে প্রতিটি ধাপ তোমাকে ভেতর থেকে বদলে দেয়। তন্ত্র হলো শরীর, মন আর চেতনার একসাথে জাগরণ। এখানে ঈশ্বর দূরে কোথাও নন, ঈশ্বর তোমার শ্বাসে, তোমার দৃষ্টিতে, তোমার নীরবতায়। আজকাল অনেকেই তন্ত্রকে ভয় পায়, আবার অনেকেই এটাকে প্রদর্শনের বিষয় বানিয়ে ফেলেছে। কিন্তু প্রকৃত তন্ত্র নীরব, গভীর এবং দায়িত্বপূর্ণ। এই পথে হাঁটতে গেলে প্রথমেই জানতে হয়, আমি কেন তন্ত্র শিখতে চাই? ক্ষমতার লোভে, নাকি মুক্তির তাগিদে? তন্ত্র সেই আয়না যেখানে তুমি নিজের উদ্দেশ্য লুকোতে পারো না। এই ভিডিওর মূল বিষয়বস্তু, তন্ত্রমন্ত্র কিভাবে শেখা যায়, গুরু কেন অপরিহার্য, এবং এই পথে কিভাবে নিরাপদে, শুদ্ধভাবে এগোতে হয়। এখানে কোনো গল্প বানানো হবে না, কোনো অতিরঞ্জন নয়। তন্ত্রের কথা বলা হবে তন্ত্রের ভাষায়, সংযম, শুদ্ধতা আর সত্যের ভাষায়। তুমি যদি প্রস্তুত হও নিজের ভিতরের ভ্রম ভাঙতে, তবে এই যাত্রা তোমার জন্য। তন্ত্রবিদ্যা কি? ভয় নয়, বোঝাপড়া। তন্ত্র শব্দের অর্থ বিস্তার। এটি এমন এক শাস্ত্র যা তোমাকে সংকীর্ণতা থেকে মুক্ত করে। তন্ত্র বলে শরীর পাপ নয়, ইন্দ্রিয় শত্রু নয়, মন বাধা নয়। সমস্যা তখনই শুরু হয় যখন এগুলো অনিয়ন্ত্রিত থাকে। তন্ত্র সেই নিয়ন্ত্রণের বিজ্ঞান। তন্ত্রে দেবতা মানে বাহিরের কোনো সত্তা নয়, দেবতা মানে চেতনার নির্দিষ্ট স্তর। মন্ত্র মানে শব্দের কম্পন, যা তোমার স্নায়ুতন্ত্র, মন এবং চেতনার উপর প্রভাব ফেলে। যখন তুমি মন্ত্র জপ করো, তুমি আসলে নিজের ভেতরের শক্তিকে নির্দিষ্ট ছন্দে জাগ্রত করো। মন্ত্র কিভাবে কাজ করে? শব্দের বিজ্ঞান। মন্ত্র কোনো জাদু শব্দ নয়। প্রতিটি মন্ত্র নির্দিষ্ট ধ্বনি তরঙ্গ তৈরি করে। এই তরঙ্গ তোমার শ্বাসের সাথে মিশে যায়, রক্ত প্রবাহে প্রভাব ফেলে, মনকে স্থির করে। নিয়মিত জপে তোমার অবচেতন মন প্রশিক্ষিত হয়। তন্ত্রে বলা হয়, ভুল উচ্চারণ, ভুল নিয়ম, ভুল উদ্দেশ্য মন্ত্রকে নিষ্ক্রিয় করে দেয়। তাই মন্ত্র শেখা মানে কেবল শব্দ শেখা নয়, শ্বাস, ভাব ও নিয়ম শেখা। গুরু কেন অপরিহার্য? তন্ত্রের পথে একা হাঁটা বিপজ্জনক। কারণ এখানে তুমি শুধু বইয়ের জ্ঞান নিয়ে কাজ করছো না, তুমি শক্তির সাথে কাজ করছো। গুরু মানে সেই ব্যক্তি যিনি নিজে সেই পথে হেঁটেছেন। গুরু তোমাকে মন্ত্র দেন না, গুরু তোমাকে প্রস্তুত করেন। গুরু ছাড়া তন্ত্র মানে মানচিত্র ছাড়া অজানা জঙ্গলে প্রবেশ। গুরু তোমার ভুল ধরিয়ে দেন, অহংকার ভাঙেন, আর প্রয়োজনে তোমাকে থামান। প্রকৃত গুরু কখনো তাড়াহুড়ো করেন না, কখনো ভয় দেখান না, কখনো ক্ষমতার লোভ দেখান না। গুরু খুঁজতে গেলে বাহ্যিক চমক দেখো না। পোশাক, ভাষণ, অনুসারীর সংখ্যা, এগুলো মাপকাঠি নয়। দেখো তার জীবন। দেখো তার চোখে শান্তি আছে কিনা। প্রকৃত গুরু তোমাকে নিজের উপর নির্ভরশীল করেন না, তিনি তোমাকে আত্মনির্ভর হতে শেখান। গুরু তখনই আসে যখন শিষ্য প্রস্তুত হয়। এটা কোনো রোমান্টিক কথা নয়, এটা বাস্তব। প্রস্তুতি মানে শুদ্ধ উদ্দেশ্য, ধৈর্য এবং শৃঙ্খলা। তন্ত্র সাধনার প্রথম ধাপ, তন্ত্রে শুরু হয় শুদ্ধাচার দিয়ে। খাদ্য, নিদ্রা, ভাষা, দৃষ্টি, সব কিছুর উপর সচেতনতা। এখানে বড় মন্ত্রের আগে ছোট নিয়ম। নিয়ম ভাঙলে শক্তি আসে না, আসে বিভ্রান্তি। প্রথমে শ্বাস নিয়ন্ত্রণ, তারপর মন স্থিরকরণ, তারপর মন্ত্র। এই ক্রম ভাঙা যায় না। তন্ত্র ধীরে কাজ করে, কিন্তু গভীরে কাজ করে। ভ্রান্ত ধারণা ও সতর্কতা, তন্ত্র মানেই অন্ধকার, এই ধারণা ভুল। অন্ধকার হয় তখনই যখন লোভ ঢুকে পড়ে। তন্ত্রে অহংকার সবচেয়ে বড় শত্রু। একটু অভিজ্ঞতা হলেই নিজেকে গুরু ভাবা, এটাই পতনের শুরু। তন্ত্র কোনো প্রদর্শনের বিষয় নয়। যে চুপ থাকে সেই এগোয়, যে প্রচার করে সে থেমে যায়। মন্ত্র গ্রহণের যোগ্যতা, কেন সবাই সব মন্ত্র পায় না? তন্ত্রের পথে সবচেয়ে ভুল বোঝা বিষয় হলো, সবাই কি সব মন্ত্র জপ করতে পারে? উত্তর হলো না। এটা কোনো বৈষম্য নয়, এটা প্রস্তুতির প্রশ্ন। যেমন শক্তিশালী বিদ্যুৎ লাইনে কাজ করতে গেলে প্রশিক্ষণ লাগে, ঠিক তেমনই শক্তিশালী মন্ত্রের জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি দরকার।
যোগ্যতা মানে জন্ম নয়, যোগ্যতা মানে অভ্যাস। নিয়মিত জীবন, সংযমী আচরণ, সত্যবাদিতা এবং ভেতরের স্থিরতা, এইগুলো মন্ত্র গ্রহণের আসল যোগ্যতা। যে মন এখনও লোভ, ভয় আর ক্রোধে অস্থির, সেই মনে শক্তিশালী মন্ত্র দিলে তা আশীর্বাদ নয়, বোঝা হয়ে দাঁড়ায়। তন্ত্র বলে, আগে পাত্র হও, তারপর শক্তি আসবে। খালি পাত্রে আগুন ঢাললে আগুনই নষ্ট হবে। দীক্ষা কি আনুষ্ঠানিকতা নয়, দায়িত্ব। অনেকে ভাবে দীক্ষা মানে কানে মন্ত্র বলা। এটা তন্ত্রের সবচেয়ে বড় ভুল ব্যাখ্যা। দীক্ষা মানে হল দায়িত্ব হস্তান্তর। গুরু শিষ্যের শক্তির ভার নিজের কাঁধে নেন। এই কারণেই প্রকৃত গুরু দীক্ষা দিতে তাড়াহুড়ো করেন না। দীক্ষার আগে গুরু শিষ্যের জীবন দেখেন, মন দেখেন, ধৈর্য দেখেন। দীক্ষার পর শিষ্য একা থাকে না, অদৃশ্যভাবে গুরুর সুরক্ষা কাজ করে। এই সুরক্ষা ছাড়া তন্ত্র সাধনা অর্ধেক পথেই ভেঙে পড়ে। তন্ত্রে দীক্ষা মানে নতুন জন্ম। আগের অহংকার, আগের পরিচয় ধীরে ধীরে ঝরে যায়। তাই দীক্ষা নেওয়া মানে নিজেকে হারাতে রাজি হওয়া। তন্ত্র সাধনায় শৃঙ্খলার ভূমিকা। তন্ত্র স্বাধীনতার বিদ্যা, কিন্তু সেই স্বাধীনতা আসে শৃঙ্খলা দিয়ে। নিয়ম ছাড়া তন্ত্র নেই। একই সময়ে সাধনা, একই স্থানে জপ, নির্দিষ্ট আহার, এই সব কিছু মনকে স্থির করে। শৃঙ্খলা মানে জোর নয়। শৃঙ্খলা মানে নিজের প্রতি সম্মান। আজ জপ করব, কাল করব না, এই মানসিকতা তন্ত্রে চলে না। কারণ শক্তি ধারাবাহিকতাকে চেনে। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তন্ত্র তোমাকে নিয়ন্ত্রণ করবে। আর সেটা কখনোই সুখকর নয়। ভয়, অভিজ্ঞতা ও অন্তর্দ্বন্দ্ব। তন্ত্র সাধনার পথে ভয় আসে। কখনো স্বপ্নে, কখনো ধ্যানে, কখনো নিঃশব্দ রাতে। এই ভয় বাইরের কিছু নয়, এটা তোমার নিজের অবচেতন মন। বহুদিনের চেপে রাখা সংস্কার যখন বেরোতে চায়, তখনই ভয় রূপ নেয়। এখানে গুরু কেন দরকার, সেটা আবার বোঝা যায়। গুরু তোমাকে বলেন, থামো না। ভয় মানে পথ ঠিক। যে পালায় সে আটকে যায়, যে দেখে সে মুক্ত হয়। তন্ত্রে অলৌকিক অভিজ্ঞতা আসে, কিন্তু সেগুলো লক্ষ্য নয়, সেগুলো কেবল পরীক্ষা। যে সেখানে আটকে যায় সে এগোতে পারে না। তন্ত্র ও নৈতিকতা, শক্তির ব্যবহার। তন্ত্রে শক্তি আসে, এটা সত্য, কিন্তু সেই শক্তি কিভাবে ব্যবহার করবে সেটাই আসল পরীক্ষা। তন্ত্র বলে, যে নিজের স্বার্থে শক্তি ব্যবহার করে সে নিজেই সেই শক্তিতে পুড়ে যায়। প্রকৃত সাধক শক্তি ব্যবহার করে না, শক্তি তার মাধ্যমে কাজ করে। এখানে আমি করছি এই ভাবটাই সবচেয়ে বড় বাধা। যত বেশি তুমি নিজেকে কর্তা ভাববে, তত দ্রুত পতন হবে। নৈতিকতা কোনো সামাজিক নিয়ম নয়, এটা শক্তির স্বাভাবিক ভারসাম্য। তন্ত্র কেন সবার জন্য নয়, তবু সবার ভিতরে। তন্ত্র সবাইকে ডাক দেয় না, কিন্তু তন্ত্র সবার ভেতরেই আছে। যে প্রস্তুত সে শুনতে পায়, যে প্রস্তুত নয় সে হাসে বা ভয় পায়। এটা স্বাভাবিক। তন্ত্র কোনো ধর্ম নয়, এটা জীবনের গভীর উপলব্ধি। এখানে তুমি কাউকে অনুসরণ করো না, এখানে তুমি ধীরে ধীরে নিজেকেই চিনে ফেলো। যেদিন তুমি বাহিরের শক্তি খোঁজা বন্ধ করবে, সেদিনই তন্ত্র তোমার সামনে দাঁড়াবে। সাধনার বাস্তব অভিজ্ঞতা, যা বইয়ে লেখা থাকে না। তন্ত্র সাধনার পথে একসময় এমন একটা পর্যায়ে আসে যেখানে বাহিরের সব শব্দ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। তখন আর মন্ত্র জপ করা হয় না, মন্ত্র চলতে থাকে। এই পর্যায়টা খুব সূক্ষ্ম। এখানে অনেকেই বিভ্রান্ত হয়, কারণ অহংকার চুপচাপ মাথা তোলে, আমি কিছু অর্জন করেছি। এই সময় কিছু অদ্ভুত অভিজ্ঞতা আসতে পারে। শরীর হালকা লাগা, সময়ের ধারণা বদলে যাওয়া, গভীর নীরবতার মধ্যে শক্তির স্পন্দন অনুভব করা। কিন্তু তন্ত্র বলে, এগুলোকে গুরুত্ব দিও না। কারণ যে গুরুত্ব দেয় সে আটকে যায়। এগুলো পথের ধুলো, গন্তব্য নয়। প্রকৃত অগ্রগতি তখনই হয় যখন এই অভিজ্ঞতাগুলো তোমাকে আরও বিনম্র করে তোলে, আরও নীরব করে তোলে। যদি অভিজ্ঞতার পরে তুমি কাউকে বোঝাতে চাও, প্রমাণ দিতে চাও, তবে বুঝবে তুমি এখনো শুরুতেই আছো। কেন অধিকাংশ সাধক মাঝপথে হারিয়ে যায়? তন্ত্রের পথে খুব কম মানুষ শেষ পর্যন্ত যায়। কারণ এই পথ ধৈর্যের পরীক্ষা নেয়, আর মানুষ ফল চায় তাড়াতাড়ি। কেউ শক্তি চায়, কেউ সম্মান চায়, কেউ অলৌকিক কিছু দেখাতে চায়। তন্ত্র এই চাহিদাগুলো সহ্য করে না। আরেকটা বড় কারণ হলো একাকিত্ব। তন্ত্রের পথ ভিড়ের পথ নয়। এখানে তুমি ধীরে ধীরে আলাদা হয়ে যাও, বন্ধুদের থেকে, পুরনো পরিচয় থেকে, এমনকি নিজের পুরনো ভাবনার থেকেও। সবাই এই একাকিত্ব সহ্য করতে পারে না। যে বাহিরের প্রশংসায় বাঁচে সে তন্ত্রে টিকে থাকতে পারে না। কারণ এখানে প্রশংসা নেই, আছে কেবল নীরব অগ্রগতি।
পথভ্রষ্ট হওয়ার সবচেয়ে সূক্ষ্ম কারণ, পথভ্রষ্টতা সবসময় ভুল কাজ দিয়ে শুরু হয় না। অনেক সময় অতিরিক্ত সঠিক হওয়ার চেষ্টাই পতনের কারণ হয়। নিজেকে সাধক ভাবা, অন্যদের ছোট করে দেখা, এই সূক্ষ্ম অহংকার তন্ত্রে সবচেয়ে বিপজ্জনক। আরেকটা কারণ হলো গুরুকে অতিক্রম করার চেষ্টা। গুরু মানে শাসক নন, কিন্তু গুরু মানে সীমা। যে শিষ্য মনে করে সে আর গুরুর প্রয়োজন নেই, তার পতন খুব নীরবে শুরু হয়। তন্ত্রে বলা হয় যে নিজেকে শেষ ভাবতে শুরু করে তার শেষ তখনই শুরু হয়ে যায়। তন্ত্র ও সংসার পালানো নয়, রূপান্তর। একটা বড় ভুল ধারণা হলো তন্ত্র মানে সংসার ছেড়ে দেওয়া। তন্ত্র কখনো পালাতে শেখায় না। তন্ত্র শেখায় সংসারের মধ্যেই স্থির থাকা। কাজ করবে, দায়িত্ব নেবে, সম্পর্ক রাখবে, কিন্তু ভিতরে অটল থাকবে। যে সংসার ছেড়ে তন্ত্রে আসে কিন্তু ভিতরের লোভ রেখে দেয়, সে কোথাও যায় না। আর যে সংসারে থেকে ভিতরের আসক্তি কাটে, সে প্রতিদিন সাধনা করে। তন্ত্রে আসল ত্যাগ বাহিরের নয়, ভেতরের। নীরবতার আসল মানে এক সময় সাধক বুঝতে পারে সব কথা বলার নয়। তন্ত্র নীরবতা শেখায়, কারণ নীরবতাই শক্তির প্রকৃত ভাষা। এখানে কম বলা মানে কম জানা নয়, বেশি গভীরে থাকা। এই নীরবতা ভয়ঙ্কর নয়, এটা আশ্রয়। এখানে প্রশ্ন কমে যায়, গ্রহণ বাড়ে। আর এই অবস্থায় এসে সাধক আর তন্ত্র নিয়ে তর্ক করে না, প্রমাণ দেয় না, সে শুধু থাকে। তন্ত্রের শেষ লক্ষ্য সিদ্ধি নয়, মুক্তি। অনেকে ভাবে তন্ত্রের লক্ষ্য সিদ্ধি। না, সিদ্ধি আসে, যায়। তন্ত্রের লক্ষ্য মুক্তি, ভয়ের থেকে, লোভের থেকে, আমি এ ভাবনার থেকে। যেদিন তুমি নিজের গুরুত্ব কমাতে পারো, সেদিনই তুমি শক্তিশালী হও। মুক্তি মানে কিছু পাওয়া নয়, মুক্তি মানে অনেক কিছু ঝরে যাওয়া। তন্ত্র সেই ঝরে যাওয়ার সাহস দেয়। তন্ত্রের নীরব আহ্বান, নিজের দিকে ফেরা, দ্য সিলেক্ট কল অফ তন্ত্র, রিটার্নিং টু দ্য সেলফ। এই শেষ অংশ কোনো উপসংহার নয়, কোনো সারমর্মও নয়। কারণ তন্ত্র কখনো শেষ হয় না। তন্ত্র সেখানে শুরু হয় যেখানে শব্দ থেমে যায়। এতক্ষণ তুমি যা পড়লে সেগুলো তথ্য নয়, ইঙ্গিত, পথের দিকচিহ্ন। কিন্তু হাঁটতে হবে তোমাকেই। তুমি যদি এখনো ভাবো তন্ত্র মানে কিছু পাওয়া, তবে এই বিদ্যা তোমার জন্য অপেক্ষা করবে। আর যদি বুঝতে শুরু করো তন্ত্র মানে নিজেকে খুইয়ে ফেলা, তবে এই মুহূর্তেই যাত্রা শুরু হয়ে গেছে। তন্ত্র তোমাকে ডাকে না, তন্ত্র অপেক্ষা করে। তন্ত্র কোনো বিজ্ঞাপন দেয় না, সে কাউকে প্রলুব্ধ করে না। সে চুপ করে বসে থাকে যতক্ষণ না তুমি ক্লান্ত হয়ে পড়ো নিজের ভান থেকে। যেদিন তুমি বুঝবে বাহিরের কোনো শক্তি তোমাকে পূর্ণ করতে পারবে না, সেদিনই তন্ত্রের দরজা খুলবে। এই বিদ্যা ধৈর্য দেখে, নাটক দেখে না, কান্না দেখে না, নীরবতা দেখে। গুরু শেষ পর্যন্ত তোমাকে ছেড়ে দেন, এই কথাটা শোনার জন্য অনেকেই প্রস্তুত নয়। প্রকৃত গুরু শেষ পর্যন্ত শিষ্যকে নিজের থেকে মুক্ত করেন। কারণ গুরুর কাজ নির্ভরতা তৈরি করা নয়, গুরুর কাজ স্বাধীনতা দেওয়া। যেদিন তুমি নিজের ভিতরের গুরুটাকে শুনতে শেখো, সেদিন বাহিরের গুরু নীরবে সরে যান। এটা বিচ্ছেদ নয়, এটা পূর্ণতা। তন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা সাধারণ থাকা। অলৌকিক হওয়া কঠিন নয়, সাধারণ থাকা কঠিন। তন্ত্র তোমাকে সাধারণ করে তোলে, এটাই তার সবচেয়ে বিপজ্জনক দিক। এখানে তুমি বিশেষ নও, নির্বাচিত নও, আলাদা নও। তুমি শুধু সচেতন। যে নিজেকে আলাদা ভাবতে চায় সে তন্ত্রে আটকে যায়। যে মিলতে শেখে সে মুক্ত হয়। তুমি কিছু হয়ে ওঠো না, তুমি ঝরে পড়ো। তন্ত্রে এগোলে তুমি সাধক হয়ে ওঠো না, বরং ধীরে ধীরে তোমার লেবেলগুলো ঝরে পড়ে। নাম, পরিচয়, দাবি সব হালকা হয়ে যায়। একসময় তুমি আর কিছু প্রমাণ করতে চাও না। এই অবস্থায় এসে মানুষ বলে তুমি বদলে গেছো, কিন্তু তুমি জানো তুমি বদলাওনি। তুমি শুধু ভারমুক্ত হয়েছ। শেষ সত্য তন্ত্র বাইরে নয়, সবচেয়ে কঠিন সত্যটা এখানেই। তন্ত্র কোনো গুহায় নয়, কোনো শ্মশানে নয়, কোনো গোপন গ্রন্থেও নয়। তন্ত্র তোমার প্রতিদিনের শ্বাসে। তুমি কিভাবে কথা বলো, কিভাবে তাকাও, কিভাবে নীরব থাকো, সেখানেই তন্ত্র। যেদিন তুমি মুহূর্তকে পুরোপুরি গ্রহণ করতে পারো, সেদিনই তুমি তন্ত্র বুঝে ফেলো। শেষ আহ্বানেই লেখা পড়ে যদি তোমার ভিতরে কোনো উত্তেজনা না এসে নীরবতা আসে, তবে এটাই সঠিক প্রভাব। তন্ত্র চেঁচায় না, তন্ত্র ফিসফিস করে। আর সেই ফিসফিসানি একদিন তোমার নিজের কণ্ঠস্বর হয়ে ওঠে। এখানে কোনো আশ্বাস নেই, কোনো ভয়ও নেই। আছে শুধু একটাই প্রশ্ন, তুমি কি সত্যিই প্রস্তুত নিজেকে ছেড়ে দিতে? যদি উত্তর নীরব হয়, তবে তন্ত্র ইতিমধ্যেই তোমার সাথে কথা বলা শুরু করেছে।